चिट्ठी न कोई संदेश, जाने वो कौन सा देश जहाँ तुम चले गए। चिट्ठी न कोई संदेश, जाने वो कौन सा देश जहाँ तुम चले गए, जहाँ तुम चले गए। इस दिल पे लगा कर ठेस, जाने वो कौन सा देश जहाँ तुम चले गए। वेलकम टू टक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো যেহেতু একটা ট্যাগলাইন তৈরি করেছি আমার এই চ্যানেলের জন্য, সেহেতু আজকে হয়তো ট্যাগলাইনটা বললাম অভ্যেসজনিত কারণে, কিন্তু বিশ্বাস করুন আজকের এই ভিডিওটা বানাতে মনে একটুও মস্তি নেই, তার বদলে আছে ভরপুর রাগ। তো এতক্ষণ আপনারা বুঝেই গেছেন যে ভিডিওটা কী নিয়ে হচ্ছে। হ্যাঁ, আমাদের এই কললিনী কলকাতা তিলোত্তমায় জনৈক জুনিয়র ডাক্তার তিলোত্তমা, সংবাদ মাধ্যম তার নাম দিয়েছে তিলোত্তমা, কোনো সংবাদ মাধ্যম তার নাম দিয়েছে অভয়া। নাম যাই হোক, ঘটনাটা মর্মান্তিক। আজকে সেই বিষয়ে কিছু কথা এখন বলবো। তো ঘটনাক্রম আপনারা সবাই জানেন, আর.জি. কর মেডিকেল কলেজ, সেখানে বৃহস্পতিবার দিন রাত্রে একটি সেমিনার হলে মর্মান্তিক এক ঘটনা ঘটে, যার খবর আমরা পাই শুক্রবার দিন সকালবেলা। তো ঘটনা কি হয়েছিল, চেস্ট ডিপার্টমেন্টের একজন জুনিয়র ডক্টর, সে আর তার বন্ধুরা রাত্রে সেই সেমিনার হলে, বৃহস্পতিবার দিন রাত্রে সেই সেমিনার হলে খাবার দাবার আনিয়ে খাওয়া দাওয়া করে তারপর সবাই সবার কাজে চলে যায়। শুধু এই জনৈক তিলোত্তমা, সে একটুখানি তার শরীরের ডাকে সাড়া দিয়ে রেস্ট নেওয়ার জন্য বা বিশ্রাম করার জন্য সেই সেমিনার রুমের মধ্যেই একটা লাল কম্বল চাপা দিয়ে শুয়ে পড়ে। শরীরের ডাক অবশ্যই, 36 ঘন্টার টানা অক্লান্ত পরিশ্রম যখন একটা শরীরকে দিয়ে করানো হয়, সেই শরীর তখন আমাদের বলে যে একটুখানি আমাকে একটুখানি সময় দে, না হলে কিন্তু আমি পারবো না, পড়ে যাব। তো যাই হোক, এই যে শরীরের ডাকে সাড়া দিয়েছিল সেটাই ছিল তার অপরাধ। একটুখানি ঘুমের জন্য আজকে তাকে চিরনিদ্রায় শায়িত হতে হয়েছে। চিরনিদ্রায় শায়িত সবাই হয়, আজ সবাই হব আমরা যারাই বেঁচে আছি, কিন্তু তা বলে এই রকম মর্মান্তিক। তো সেদিন রাত্রে খাওয়া দাওয়ার পর বা তার আগেই শেষবারের মতো এই তিলোত্তমা তার বাবা মায়ের সাথে কথা বলেছে। বাবা মা তখনও জানে যে আমাদের মেয়ে নিরাপদে রয়েছে। এখন জুনিয়র ডাক্তার, কিছুদিন পরে আমাদের সবার মুখ উজ্জ্বল করে ডাক্তার শব্দটা তার নামের সামনে বসবে, তার সাথে সাথে যোগ হবে একটি ডিগ্রি, মানুষের সেবা করবে। এই সমস্ত স্বপ্ন নিয়েই সে মেডিকেল পড়ছিল। তো চিন্তা করে দেখুন, সবার আগে একটা প্রশ্ন, যে কোন সভ্য সমাজে আমরা বসবাস করছি যেখানে 36 ঘন্টা একজনকে টানা ডিউটি করানো হয়। অবশ্যই আমরা যতজন জানি, আমরা যতগুলো প্রফেশন আছে তার মধ্যে এরকম অনেক প্রফেশন আছে যে প্রফেশন তাদেরকে সময় মানে না, তাদের শরীর মানতে হয় না, তাদের শরীরের দিকে তাকাতে হয় না, তাদেরকে ডিউটি করে যেতে হয়। কিন্তু তা বলে 36 ঘন্টা, কারণ মানুষ তো ভগবান যখন বানিয়েছে প্রত্যেকের শারীরিক ক্ষমতা তো একই দিয়েছে, কাউকে একটু বেশি কাউকে একটু কম, কিন্তু এরা মানসিক দৃঢ়তার বলে মানুষ সেবা করার উদ্দেশ্যে এরকমভাবে সময়কে উপেক্ষা করেও নিজেদের ডিউটি করে যাচ্ছে, আর তার ফল এরকম। তো দেখেছেন কি হয়েছে, ঘটনাক্রম আপনারা সবাই জানেন যে শুক্রবার দিন সকালবেলা একটি মৃতদেহ উদ্ধার করা হয় আর.জি. কর মেডিকেল হসপিটালের একটি সেমিনার রুম থেকে। সেই সেমিনার রুমে কোনো সিসিটিভি ছিল না। কেন ছিল না, তার সদুত্তর আজও মেলেনি। তো সেখানে সকালবেলা যখন একটা মৃতদেহ উদ্ধার করা হয়, সেই মৃতদেহ উদ্ধারের কিছুক্ষণ পরে খবর হিসাবে আমাদের সামনে আসে, প্রথমেই আমরা জানতে পারি কি, যে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, সে একটি মেয়ের মৃতদেহ, সে আত্মহত্যা করেছে। পুলিশ প্রাথমিক কোনো ছানবিন ঠিকমতো করেনি। প্রাথমিক
পোস্টমর্টমের রিপোর্ট আসেনি তার আগেই কি করে একটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ শুধুমাত্র দেখেই বলে দিতে পারে যে এটা আত্মহত্যা করেছে? চিন্তা করে দেখুন, যারা পুলিশে খবর দিয়েছে তারা তো পুলিশের আগে এই মেয়েটিকে তার মৃতদেহ তো তারা দেখেছে রাত 3টে থেকে 6টার মধ্যের ঘটনা। তো একজন যে আত্মহত্যা করবে সে আত্মহত্যা করার আগে নিজের নিম্নাঙ্গের পোশাক কেন খুলবে? কেন তার আলুথালু চেহারা হবে? আত্মহত্যা করা যদি হয় সেক্ষেত্রে এখানে অনেক রকম পন্থাই অবলম্বন করা যেতে পারে, কিন্তু তার জন্য এই মেয়েটির মৃতদেহে যা যা অবস্থা পরবর্তীকালে আমরা জানতে পেরেছি সেটা তো হওয়ার কথা নয়, তাই না? তো পুলিশ কি করেই আগে ভাগেই বলে দিতে পারলো যে এটা আত্মহত্যা? এই ঘটনাটার সাথে এই 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 পার্টিকুলারলি এই কথাটার সাথে একটা যোগাযোগ সূত্র পাচ্ছেন সুশান্ত সিং রাজপুত। তারও যখন মৃতদেহ উদ্ধার হয়েছিল পুলিশ সবার আগে সেটাকে প্রাথমিক তদন্ত বা প্রাথমিক পোস্টমর্টমের রিপোর্ট আসার আগেই বলে দিয়েছিল এটি একটি আত্মহত্যার ঘটনা। তো কিছু ইঙ্গিত পাচ্ছেন কি? অবশ্যই পাচ্ছি। যে ব্যক্তি ধরা পড়েছে সে সিভিক ভলেন্টিয়ার, 2019 সালে সে সিভিক ভলেন্টিয়ার হিসাবে চাকরি পায়। যদিও সে সেরকম সিভিক ভলেন্টিয়ারে কাজ করেনি, তার সাথে বেশ কিছু উচ্চপদস্থ মানুষ তাদের যোগাযোগ আছে শুনছি, সেই জন্য সে সরাসরি অন্য ডিপার্টমেন্টে কাজ পেয়ে যায়। যারা কিনা গিয়ে উদ্ধার করতে পেরেছে এই তিলোত্তমার বন্ধুবান্ধবীরা যা বা কলিগরা তাদের মধ্যেই কেউ, তো তারা তো নিশ্চয়ই প্রথম যখন গিয়ে দেখেছে মৃতদেহ, তারা দেখেছে যে তার মৃতদেহর কী অবস্থা। তো তারা যখন দেখছে যে পুলিশে খবর দেওয়ার পর পুলিশ প্রেসকে এই বিবৃতি দিচ্ছে যে এটা আত্মহত্যা ঘটনা, তারা বিক্ষোভে ফেটে পড়েছে, আন্দোলনে ফেটে পড়েছে। আর সাধুবাদ জানাই তাদের সেই বিক্ষোভ আন্দোলনকে, যার জন্য যার চাপে পড়ে পুলিশ আস্তে আস্তে সমস্ত বিষয়টা সামনে নিয়ে আসছে। তো এই ঘটনায় একজন গ্রেফতার হয়েছে, তার নাম আমরা সবাই জানি সঞ্জয়। সে সিভিক ভলেন্টিয়ার, 2019 সালে সে জয়েন করেছিল, যেরকম কিনা বললাম। দেখা যায় যে হসপিটালে সে মদ্যপ অবস্থায় ঢুকেছিল ভোরবেলা 4টে নাগাদ। তাহলে সে সময় কি কেউ নেই যে একজন মদ্যপ মানুষকে সে ঢুকছে হসপিটালে ঢুকে যাচ্ছে তাকে কেউ আটকাচ্ছে না? তার মানে তার অবাধ বিচরণ ছিল, সে তো বুঝতেই পারছি। 4:45 মধ্যে তাকে আবার বেরিয়ে আসতেও দেখা যায়। প্রথমে যখন ঢোকে তখন গলায় হেডফোন ছিল, আর বেরোয় যখন তখন গলায় হেডফোন ছিল না। আর মৃতদেহের পাশ থেকে যে হেডফোনটা পাওয়া গেছে তার সাথে দেখা যায় যে সেটা অন করলেই সোজা গিয়ে এই সঞ্জয়ের ফোনে কানেক্ট হয়ে যায়। তখনই পুলিশে বুঝে নিতে অসুবিধা হয় না যে এই সে। তো একটা প্রশ্ন আসে, যে প্রশ্নটা সবার মনেই আসছে, আমার মনেও স্বাভাবিকভাবে আসছে, যে তাকে যা দেখলাম, তার যা চেহারা দেখলাম, তার পক্ষে কি একা একটা মেয়েকে কাবু করে নেওয়া সম্ভব? যেরকম নৃশংসতা তার সাথে হয়েছে, একা তার পক্ষে কি সম্ভব? এখন একটা কল রেকর্ডিং উঠে আসছে, তাতে বোঝা যাচ্ছে যে বিষয়টা কিন্তু আরও অনেক গুরুতর। তো একটা মানুষ মদ্যপ অবস্থায় ঢুকছে, তাকে আটকানোর কেউ নেই, সে এরকম একটা কাণ্ড ঘটাচ্ছে, তারপরে আবার সে মদ্যপান করছে। তার মানে সে সাথে করে মানে যেটা কনজাম করবে সেই জিনিসটা নিয়েই গেছিলো, মানে মদের বোতল সে নিয়েই গেছিলো, ক্যারি করছিল। ভাবতে পারেন কেউ একটু দেখার মতো নেই? তাহলে যারা ওখানে ভর্তি হচ্ছেন, এখানে যারা এই তিলোত্তমার মতো আরও অনেকে পড়াশোনা করছেন, তাদের নিরাপত্তা কোথায়? আর তার থেকেও বড় কথা, যেসব রোগী ভর্তি হচ্ছে তাদেরই বা নিরাপত্তা কোথায়? এরকম অনেক রুম আছে যেগুলো সিঙ্গেল শেয়ারিং রুম থাকে। কোনো রোগী, কোনো মহিলার রোগী যদি সেখানে ভর্তি হয়, তাকেও তো তারও ঘরে ঢুকে এরকম একটা কাণ্ড ঘটিয়ে দেওয়া যেতেই পারে, তাই না? তো তাদের নিরাপত্তা নিয়েও কিন্তু এখন চিন্তা হচ্ছে। এই সঞ্জয় সম্পর্কে অনেক তথ্য উঠে আসছে। সে পুলিশ নয়, অথচ পুলিশের ব্যারাকে সে থাকতো। দিনের পর দিন সে পুলিশের ব্যারাকে থাকতো। একজন সিভিক ভলেন্টিয়ারের কিন্তু ব্যারাকে থাকার কোনো অধিকার নেই। তো বোঝাই যাচ্ছে যে নামি দামি অফিসার বা উচ্চপদস্থ অফিসারদের তৈলমর্দন করে বা তাদের প্রিয়পাত্র হয়েই সে থাকতো, তাদের ছত্রছায়া থাকতো। তারা আরও অনেক বিষয় ছত্রছায়া তাকে বড় করে তুলেছিল। শুনেছি এই সঞ্জয় সে নাকি মহিলা যারা সিভিক ভলেন্টিয়ার আছে তাদেরকে ফোন করে উত্ত্যক্ত করত, নোংরা প্রস্তাব দিত। আর সেই মহিলারা অবশ্যই উচ্চপদস্থ অফিসারদের কাছে এই সঞ্জয়ের নামে কমপ্লেন করেছে, কিন্তু তার
এগেনস্টে কোনো অ্যাকশান নেওয়া হয়নি। যদি তখনই অ্যাকশান নেওয়া হতো তাহলে কিন্তু আজকের দিনটা দেখতে হতো না। তাহলে খুঁজে বের করা উচিত যে কারা এই সঞ্জয়কে মদত দিয়েছে। তারা কিন্তু মানে রীতিমতো একটা মনস্টার তৈরি করেছে, না হলে এরকম নৃশংসতা হতে পারে না। একটা জিনিস শুনলাম যে তাকে জেরা যখন করা হয়েছে সে স্বীকার করেছে আর বলেছে হ্যাঁ ফাঁসি দিয়ে দিন। সুশান্ত সিং রাজপুতের কেসটা আমরা দেখছি, এত দিন ধরে দেখছি, এত আন্দোলন হলো, তার সত্ত্বেও কিছু হলো কি? তাহলে এখানে এই একজন জনৈক জুনিয়র ডাক্তার তিলোত্তমা, সে কি আদৌ বিচার পাবে? পরবর্তীকালে দেখা যাবে এই সঞ্জয়কে পাগল সাব্যস্ত করে দেওয়া হচ্ছে, হতেই পারে, এটা অনুমান বলছি, এরকম অনেক ঘটনা শুনেছি। সেক্ষেত্রে হয়তো বলা যাবে যে ও তো পাগল, ওর কথা কি, ও পাগল, ও কি করে ফেলেছে, ও তো পাগল। কারণ না, যে যদি পাগল না হয় সে কি কেউ বলে যে আমাকে ফাঁসি দিন, আমাকে ফাঁসি দিন? বুঝতে পারছেন? যে বা যারা এখন যে কল রেকর্ডিংটা উঠে আসছে তাতে বোঝা যাচ্ছে যে আরও অনেক বড় মাথা আছে, এই জাস্ট একটা আইওয়াশ। তারাই হয়তো বলেছে যে চুপচাপ নিজের ব্যবস্থা, মানে যেটা হচ্ছে সব স্বীকার করে নে, থাক, তোকে যথাসময় বার করে নিয়ে আসবো, এটাই মনে হচ্ছে। একটি মেয়েকে নির্মমভাবে হত্যা, কি না তার শরীর তার সাথ দিচ্ছিল না, সে একটুখানি রেস্ট নিতে চেয়েছে, তার অপরাধ এটাই। সেই জন্য তাকে সেই ঘুমের মধ্যেই প্রথমে ছিঁড়ে খুবলে খেয়েছে। যেরকম নৃশংসতার পরিচয় পাওয়া যাচ্ছে পোস্টমর্টম রিপোর্ট থেকে যা উঠে আসছে, রীতিমতো চমকে যাওয়ার মতো। একটা মানুষের পক্ষে একটা মেয়ের সাথে এই জিনিসটা করা কি সম্ভব? এটাও কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন। আর এই যে গানটা আজকে দিয়ে শুরু করলাম, এই গানটাতেও একটি পুরুষ, একটি বিকৃত কাম পুরুষ, সে একটি মেয়েকে এরকমভাবেই নৃশংসভাবে অত্যাচার করেছিল। কিন্তু সিনেমা, সেখানে দেখানো হয়েছিল সেই পুরুষটি কতটা শক্তিশালী। কিন্তু আজ যাকে দেখছি আমরা, তাতে দেখে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। আরেকটা জিনিসও মাথায় আসছে যে 4টের সময় গেল, 4:40-এর মধ্যে বেরিয়ে আসলো, তার মধ্যেই কাণ্ড ঘটালো। তো সে কি প্রথম থেকেই জানতো ওই মেয়েটি কোথায় রয়েছে? অনেক কিছু প্রশ্ন উঠে আসছে মনের মধ্যে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। বাদবাকি সমস্তটাই তদন্ত আর বিচার সাপেক্ষ, সেই জন্য যেগুলো দেখছি সংবাদ মাধ্যমে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর সর্বোপরি ধিক্কার জানাচ্ছি যে এরকম একটা জায়গায় একটা মেয়ে, যারা কিনা আমরা যেমন কলেজ, স্কুল, এইসব জায়গায় ছেলেমেয়েরা চলে গেছে মানে আমরা জানি যে নিশ্চিন্ত, যে যাক আমার বাচ্চা স্কুলে আছে, স্কুলে আর তার যতক্ষণ স্কুলে আছে ততক্ষণ তার কেউ ক্ষতি করতে পারবে না, যতক্ষণ কলেজে আছে ততক্ষণ তার আর কেউ ক্ষতি করতে পারবে না। কিন্তু এখানে এরকম বারবার করে এরকম ধরনের ঘটনা, যেখানে প্রশ্নের মুখে আসছে নিরাপত্তা, সেই জন্যই আজকে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদের মতামত চাই। তো অবশ্যই এই প্রসঙ্গটার চোখ থাকবে, যেটুকু আপনাদের সাথে শেয়ার করার মতো পাবো অবশ্যই শেয়ার করব। আর আপনাদের মতামত চাইব, কতটা সেফ আপনাদের বাচ্চারা, আমাদের বাচ্চারা কতটা সেফ আমরা? এরকম বিকৃতকাম মানুষ জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে, ওত পেতে রয়েছে স্বীকার করার জন্য। তো সবচেয়ে বড় কথা, যেটা দাবি করছেন জুনিয়র ডাক্তাররা, যে সিবিআই তদন্ত হোক আর তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক, এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো যে মা তার সন্তান হারালো, তাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। তার চোখের জল, তার কান্না ভরা কথাগুলো বুকে এসে লাগছে। সে বলছে মানুষের সেবা করতে গিয়ে নিজেই খুন হয়ে গেল। সে কথা মানুষকে বিচলিত করে। 5টা বিয়ে করেছে এই নরখাদক, ভাবতে পারেন? শুধু তাই নয়, তার এমনই দুঃসাহস, সে তার প্রতিবেশীদের কাছ থেকে টাকা তুলতো চাকরি পাইয়ে দেওয়ার নামে, যে নিজে একজন সিভিক ভলেন্টিয়ার, সে কি করে অন্যকে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা তুলতে পারে? তাহলে বুঝতে পারছেন কত বড় দুঃসাহস তার। হ্যাঁ, তার তো দুঃসাহসের প্রমাণ আমরা সব পাচ্ছি, না হলে এরকমভাবে তারই মতো যারা পদে আছে তাদের, সেই মহিলা পুলিশদের, মহিলা সিভিক ভলেন্টিয়ারদের সে উত্ত্যক্ত করতে পারে? তার ফোনে এমন
শুনেছি নাকি পর্নোগ্রাফি ভিডিও পাওয়া গেছে, যেগুলো দেখলে চোখ মাথায় উঠবে, কপালে উঠবে, এরকম ধরনের নাকি পাওয়া গেছে। তার মানে বুঝতে পারছেন যে মানে শুধুমাত্র মানে একটা বিকৃত কাম মস্তিষ্ক। বিষয়টা সম্পূর্ণ এখন বিচারাধীন, আর বিষয়টার মধ্যে এক একবার এক এক রকমের নতুন নতুন তথ্য উঠে আসছে, বলা যায় চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। অনেকে অনেক প্রশ্ন তুলছে। তার মৃতদেহ যখন উদ্ধার হয়েছে তখন প্রচুর কথা উঠছে যে কেন একটা মেয়ে একা একা রাত্রে সেমিনার রুমে ছিল, কিসের জন্য, এরকম আরও প্রশ্ন। তার বাবা মা মৃতদেহ নিয়ে তাদের বাবা মাকে অনেক হেনস্থা করা হয়েছে। তো যাই হোক, সেই জন্যই আমি বললাম যে তার একটু অপরাধ এই যে 36 ঘন্টা টানা অক্লান্ত পরিশ্রমের পর তার শরীর যখন আর তার সাথ দেয়নি, সে একটু রেস্ট দিতে গেছে, আর ব্যাস তাতেই তাকে একটুখানি ঘুমের মূল্য দিতে হচ্ছে, যে সে চিরনিদ্রায় তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো তারপরেই জানেন ঘটনা, সব যেহেতু ঘটনাক্রম আমাদের কাছে আসছে, তো তার মধ্যে বেশ কিছু কথা কিন্তু খুবই উদ্বেগজনক। আর এটা অ্যাডমিন লেভেলেই হয়েছে। এই যে কল রেকর্ডিংয়ের একটু অংশ আপনাদের সাথে আমি শেয়ার করলাম, এই অংশটার পুরোটা যদি আপনারা শুনতে চান তো তার এই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই গিয়ে দেখতে পারেন। আর আরও নানান রকম চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এই যে অতর্কিতে হামলা করা হয়েছিল তিলোত্তমা বা অভয়া, যাই নামে ডাকুন না কেন, তাকে সেই ঘুমন্ত অবস্থায় তাকে যে এত আঘাত করা হয়েছিল, সে যখন জীবন মৃত্যুর মাঝখানে, জীবন আর মৃত্যুর মাঝখানে একটি সেতু হয়, আমরা যার সম্পর্কে নানা কথা শুনেছি, সেই সময় তাকে ধর্ষণ করা হয়। মানে ভাবতে পারছেন, আপনি জীবন থেকে মৃত্যুর পথে যাচ্ছেন, সেই রাস্তাটা শুনেছি সব থেকে পবিত্র রাস্তা, সেই সব থেকে পবিত্র রাস্তার মধ্যে শুনেছি যে মানুষ যতদিন জীবিত থাকে তার জীবনের যে প্রধান প্রধান অংশগুলো চোখের সামনে তার ফুটে ওঠে। এই মেয়েটিরও হয়তো ছোটোবেলায় বাবা মায়ের সাথে প্রথম হাত ধরে ঘোরা, তারপর স্কুলে ভর্তি হওয়া, সেখান থেকে স্কুল পার করে কলেজে ভর্তি হওয়া, একটা এমন ব্রাইট স্টুডেন্ট, তারপর সেখানে মেডিকেলে চান্স পাওয়া, তার স্বপ্ন আস্তে আস্তে পূরণ হবে, সেই সমস্ত কিছু যখন তার চোখে ফুটে উঠছে, মৃত্যুটা যে কারণেই হোক না কেন, কিন্তু যে ফরম্যাটটা আমরা শুনেছি জীবন থেকে মৃত্যুর পথে যাওয়ার, তাতে তো এইগুলো সেই সময় তার মধ্যে চলে। কিন্তু সেই মুহূর্তে সে ফিল করছিল যন্ত্রণা, ধর্ষণের যন্ত্রণা। বুঝতে পারছেন যে তার এই যাওয়াটা যে কতটা কষ্টের, আর শুধু কষ্টের নয়, তার মানে সমস্ত তার আত্মার থেকে, তার শরীর থেকে সমস্ত কিছু নিংড়ে নিকড়ে ছিঁড়ে খুবলে খাচ্ছিল এই নরখাদক, যে পুলিশের জালে ধরা পড়েছে। তো এখন আরও অনেক তথ্য উঠে আসবে, অনেক কথা উঠে আসবে, অনেক রকমের অনেক জিনিস আমরা জানতে পারবো আস্তে আস্তে। এরকে জেরা করার ফলে সমস্ত কিছু সামনে আসবে, অবশ্যই সেই বিষয়গুলোতে আমাদের নজর থাকবে। তো যাই হোক, আজকে এইটুকুই বললাম, বলে এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, আর অবশ্যই চোখ কান চারদিকে খোলা রাখবেন, কারণ এরকম ধরনের মানুষ চতুর্দিকে ওত পেতে বসে রয়েছে। নিজেদের সন্তানদের সুরক্ষিত রাখবেন, আর ভাববেন না যে আপনার পুত্র সন্তান মানে সে কিন্তু সুরক্ষিত। বিকৃত কামরা কোনো কিছুই বোঝে না, কোনো কিছু বোঝে না। পুত্র হোক কন্যা হোক, প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা মানুষ আর কি। আর এরা তো বয়সও দেখে না, 8 থেকে 80, এরা শুধু জানে শরীর, এরা শুধু শরীর জানে। কোনো সে যদি রোগগ্রস্ত শরীরও হয় তাদেরকেও ভোগ করতে অসুবিধা নেই। এমনকি এখন তো দেখা যাচ্ছে, এমন এমন খবর আসছে যে মৃতদেহকেও এরা ছাড়ছে না, মৃতদেহকেও এরা ছাড়ছে না। তাহলে বুঝতে পারছেন তো, কেউ কিন্তু সুরক্ষিত নয় এই ধরনের বিকৃত কম মানুষদের কাছ থেকে। তো সবাই সুরক্ষিত থাকবেন, আর অবশ্যই এই বিষয়টার উপর নজর রাখবো, আর চাইবো মেয়েটি শুভেচ্ছার পাক। ভালো থাকবেন সবাই।